প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম ইউনিটের তৃতীয় অধ্যায় হিউম্যান রিপ্রোডাকশন, এই অধ্যায়ে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা আলোচনা করব। তার আগে যেটা একটু আলোচনা করে নেওয়া দরকার সেটা হলো যে মানুষের যে প্রশ্নটা আমরা আলোচনা করে নেব সেটা হলো, প্রশ্নগুলো একটু লিখে নাও, যে পুরুষ ও স্ত্রীলোকের মুখ্য ও গৌণ জনন অঙ্গগুলি কি কি, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন লিখে নাও, চিত্রসহ মানব পুংজননতন্ত্রের গঠন বর্ণনা করো। আর সেই সঙ্গে সিমেন কি, এই কয়েকটি জিনিস আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে পুরুষ ও স্ত্রীলোকের মুখ্য গৌণ জনন অঙ্গ, এটা একটু আলোচনা করে নিই। এটা তোমরা জানো এবং খুবই সিম্পল জিনিস। সেটা হলো যে পুরুষের মুখ্য জনন অঙ্গ শুক্রাশয় এবং স্ত্রীলোকের মুখ্য জনন অঙ্গ হলো ডিম্বাশয়। এছাড়া অন্যান্য যেসব অঙ্গ সাহায্য করে জননে তাদেরকে বলা হয় গৌণ জনন অঙ্গ। তো আমরা যখন পুং জননতন্ত্র পড়ব তাতে শুক্রাশয় বাদে আর যা যা পড়ব, যে যে অংশগুলোর কথা, সবগুলোই হলো গৌণ জনন অঙ্গ। একইভাবে স্ত্রী জননতন্ত্রে যখন পড়ব সেখানে ডিম্বাশয় ছাড়া আর যা যা অংশগুলো পড়ব জননতন্ত্রের, সবই হলো গৌণ জনন অঙ্গ। আমি সব নাম আর এখন আলোচনা করছি না, একটা দুটো উদাহরণ হিসেবে বলি। যেমন শুক্রনালী, শুক্রথলি, স্পার্মাটিক কর্ড, স্ক্রোটাম ইত্যাদি, এগুলো হচ্ছে সব প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, এগুলো হলো গৌণ জনন অঙ্গ পুরুষের ক্ষেত্রে। আবার স্ত্রীলোকের ক্ষেত্রে যেমন জরায়ু, যোনি, ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, এগুলো হচ্ছে সব গৌণ জনন অঙ্গ যেগুলো সাহায্য করে। তো এটা হলো প্রথম কোশ্চেন যেটা আলোচনা করলাম। আর দ্বিতীয় যেটা আমরা আলোচনা করবো এখন সেটা হলো পুংজননতন্ত্রের গঠন, চিত্রসহ আলোচনা করবো। তো পুংজননতন্ত্রের গঠন যখন আমরা আলোচনা করবো সেক্ষেত্রে আমাদের ছবি তো আঁকতেই হবে। আমি যেন এঁকেই রেখেছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ডায়াগ্রামেটিক ফিগার পুংজননতন্ত্রের। এই ডায়াগ্রামেটিক ফিগারটা আমরা এখানে আঁকলাম। সেই সঙ্গে পাশে এই যে শুক্রাশয়ের একটা লম্বচ্ছেদ, এলএস অফ টেস্টিস, এটা লম্বচ্ছেদের ছবি এঁকেছি বোঝানোর জন্য। এইভাবে আমরা দুটো ছবির সাহায্যে ক্লিয়ারলি এটা বোঝাতে পারবো। তোমরা দুটো ছবি আঁকতেও পারো পরীক্ষার খাতায়, আঁকতে পারলে খুবই ভালো, না হলে অন্তত এইটা। তো আমরা শুরু করি এবার যে পুংজননতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত। প্রথমেই পুংজননতন্ত্রের কথা আসলে প্রধান যে অংশ সেটা হলো শুক্রাশয়। দুটো শুক্রাশয় রয়েছে মানুষের। শুক্রাশয়গুলি প্রায় 17 থেকে 20 গ্রাম ওজন বিশিষ্ট হয়। শুক্রাশয়ের বাইরে 3টে স্তর থাকে, বাইরে আবরণ। তার আগে বলে নিই যে শুক্রাশয় একটি থলির মধ্যে অবস্থান করে। যে থলির মধ্যে শুক্রাশয় অবস্থান করে তাকে বলা হয় স্ক্রোটাম। এই হলো স্ক্রোটাম, চর্ম দ্বারা নির্মিত একটি থলি, স্ক্রোটাম বলা হয়, স্ক্রোটামের মধ্যে অবস্থান করে। আর এটা, এই স্ক্রোটাম শৈশবে যখন মায়ের গর্ভে যখন থাকে, শৈশব বলবো না, মায়ের গর্ভে যখন পুত্র সন্তান থাকে তখন এই টেস্টিস শুক্রাশয় উদরগহ্বরের মধ্যে অবস্থান করে। কিন্তু যখন তার জন্ম হয় তার আগেই এই শুক্রাশয় ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে দিয়ে নেমে আসে স্ক্রোটামের মধ্যে নেমে আসে। এবার তাহলে ইঙ্গুইনাল ক্যানাল এখানে ছবিতে নেই। ইঙ্গুইনাল ক্যানাল একটা অংশ যার মধ্যে দিয়ে শুধু ইঙ্গুইনাল ক্যানাল যে মধ্যে দিয়ে নেমে আসে, এছাড়া স্ক্রোটাম হচ্ছে চর্মনির্মিত থলি। শুক্রাশয় দুটোর বাইরে, এই যে দুটো শুক্রাশয়, এর বাইরে ত্রিস্তর আবরণ থাকে। যে ত্রিস্তর আবরণ এই ছবিতে আমরা দেখাবো, এটা বাইরের স্তর, চওড়া ভেতরের স্তর, আর এইটা হলো ভেতরে পাতলা স্তর। আর একেবারে বাইরে যে স্তর থাকে তাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। এই যে বাইরে টিউনিকা ভ্যাজাইনালিস,
এটা সাধারণত তন্তুযুক্ত একটা স্তর হয়। তারপরে যে স্তর, এটা অনেকটা প্রসারিত স্তর, একে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরে যথেষ্ট পরিমাণে এখানে তন্তু রয়েছে, কোলাজেন তন্তু রয়েছে, যোগ কলা, যে কোলাজেন তন্তু যোগ কলা বিশিষ্ট, সেটা কোলাজেন তন্তু দ্বারা গঠিত। এই স্তরটি মানে টিউনিকা অ্যালবুজিনিয়া, দেখো শুক্রাশয়ের ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে গেছে, ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকেছে, এবং ভাঁজ হয়ে যাওয়ার ফলে কতগুলো এরকম প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই যে সব প্রকোষ্ঠ তৈরি হয়েছে। শুক্রাশয়ের মধ্যে অন্তত এইরকম প্রকোষ্ঠের সংখ্যা 200 থেকে 300টি পর্যন্ত হয়। এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় টেস্টিকিউলার লোব। বোঝা গেল? এই টেস্টিকিউলার লোবের মধ্যে থাকে অসংখ্য সেমিনিফেরাস টিউবিউল, আমি সংক্ষেপে এসটি লিখেছি, সেমিনিফেরাস টিউবিউল, 1 থেকে 3টে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালী, তাকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল, মানে শুক্রোৎপাদক নালিকা, সংক্ষেপে এসটি। এবার এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো, এগুলো কিন্তু পরস্পর লোব থেকে বেরিয়ে, টেস্টিকুলার লোব থেকে বেরিয়ে স্ট্রেট হয়ে গেছে, দেখো স্ট্রেট নালিকা, স্ট্রেট টিউবিউল গঠন করে। তাহলে সেমিনিফেরাস টিউবিউল টেস্টিকুলার লোব থেকে বেরিয়ে স্ট্রেট টিউবিউল গঠন করে, বা রিজু, সোজা নালিকা বা রিজু নালিকা। স্ট্রেট টিউবিউল গুলো আবার পরস্পর যুক্ত হয়ে একটা জালক গঠন করে, স্ট্রেট টিউবিউল গুলো, যাকে বলা হয় রেটিটেস্টিস। রেটি মানে জালক, রেটিকিউলেট থেকে এসছে কথাটা, রেটিটেস্টিস অর্থাৎ জালক শুক্রাশয় গঠন করে। এই রেটিটেস্টিস থেকে আবার প্রায় 20 থেকে 30টার মতো নালী, এগুলো ভুল বললাম, আর 15 থেকে 20টার মতো নালী এইরকম ওঠে। ছবিতে আমি মাত্র 4টে দেখিয়েছি, কিন্তু এটা এত আঁকা সম্ভব নয় বলে, যে প্রায় 15 থেকে 20টি নালী এবং উপরের দিকে উঠে আসে রেটিটেস্টিস থেকে এই নালীগুলো। এগুলোকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া বা বহির্বাহী নালী, ভাষা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া গুলো আবার একসঙ্গে জুড়ে গিয়ে একটি কুণ্ডলীকৃত নালীতে পরিণত হয়, যাকে বলা হয় এপিডিডাইমিস। কুণ্ডলীকৃত নালী, এপিডিডাইমিস। এপিডিডাইমিসের পুরো শুক্রাশয়টাকে বেষ্টন করে রয়েছে, করে নিচের দিকের প্রান্ত থেকে আবার ওই এপিডিডাইমিসের প্রান্ত থেকেই একটা নালী উঠে গেছে, তাকে বলা হয় ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স বা শুক্রনালী। শুক্রাশয়ের মধ্যে আমরা বলেছি শুক্রাণু উৎপন্ন হয়, কাজ তো শুক্রাণু কোথায় উৎপন্ন হয় না, এই সেমিনিফেরাস টিউবিউল এর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। সেই শুক্রাণু প্রথমে যায় রেটিটেস্টিসে, স্ট্রেট টিউবিউল গুলোতে যায়, স্ট্রেট টিউবিউল দিয়ে পৌঁছায় রেটিটেস্টিস, রেটিটেস্টিস থেকে যায় ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া থেকে শুক্রাণুগুলো যায় এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স বা শুক্রনালীর মধ্যে দিয়ে এটা পৌঁছায় সেমিনাল ভেসিকল বা এই ইজাকুলেটরি ডাক্ট, এই অংশ দিয়ে চলে আসে, বাইরে নির্গত হয়। তাহলে শুক্রাশয়ের লম্বচ্ছেদে ভেতরে যে অংশগুলো রয়েছে, আবরণ, টেস্টিকুলার লোব, তারপর অন্যান্য অংশ নালিকাগুলো, সেগুলোর কথা বললাম। এগুলো শুক্রাশয়ের মধ্যে, যে শুক্রাশয় এর মধ্যে রয়েছে। এবং শুক্রাশয়ের বাইরে যে এপিডিডাইমিস, যেটা এই এপিডিডাইমিস, এটাই যে এখানে আঁকা রয়েছে দেখো এপিডিডাইমিস। এবং এপিডিডাইমিসের শেষ প্রান্ত থেকে লক্ষ্য করো ভাস ডিফারেন্স, এই যে তৈরি হয়েছে দুদিক থেকে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা সোজা শুক্রাশয় থেকে বাইরে বেরিয়ে গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদরদেশীয় যে গহ্বর, সেই উদরদেশীয় গহ্বরের নিচের দিকে সেখানে প্রবেশ করেছে, এবং প্রবেশ করে ঠিক মূত্রাশয়কে বেষ্টন করে, এখানে পেছনে আছে মূত্রাশয়, মূত্রাশয়কে বেষ্টন করে ওপর দিক থেকে নিচের দিকে এইভাবে নেমে এসেছে, বেষ্টন করে নেমে আসে। ঠিক এই জায়গায় দুটো গ্রন্থি আছে। এবার আমরা আনুষঙ্গিক গ্রন্থিগুলোর কথা একটু আলোচনা করব। আচ্ছা, শুক্রাশয়ের তো কাজের কথা আমরা বললাম, শুক্রাশয়ের একটা কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা, সেই সঙ্গে শুক্রাশয়ের ভিতর থেকে একটা হরমোনও তড়িত হয়, ইনহিবিন হরমোন তড়িত হয়, আর টেস্টোস্টেরন নামক হরমোন তড়িত হয়। তাহলে দুটো হরমোন, টেস্টোস্টেরন এবং ইনহিবিন, আর শুক্রাণু উৎপাদন করা, এগুলো শুক্রাশয়ের কাজ।